বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন। নতুন প্রজন্মের মাঝে জাতির জনক শেখ মুজিবের আদর্শ ছড়িয়ে দেওয়ার তাগিদ। ক্রাইস্টচার্চ হামলায় নিখোঁজ বাংলাদেশি জাকারিয়াও নিহত হয়েছেন, জানালেন মসজিদের মুয়াজ্জিন। এ নিয়ে মারা গেলেন ৫ বাংলাদেশি। আজ শুরু লাশ হস্তান্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে নেয়ার পর মৃত্যু। ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং খুলনার উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা ও ভাঙনে উদ্বাস্তু স্থানীয়রা। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ইমদাদুল হক। শিশুদের জন্য সুন্দর আগামী নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকটি শিশুর সুস্থ বিকাশের পরিবেশ প্রয়োজন। জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এর আগে সকালে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। মধুমতি পাড়ের এই শান্ত স্নিগ্ধ টুঙ্গিপাড়াতেই জন্মেছিলেন খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ৯৯ বছর আগে জন্ম নেয়া এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির দিশারি শুয়ে আছেন এই মাটিতেই। জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গার্ড অব অনারে জানানো হয় সশস্ত্র সালাম। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে দলীয় প্রধান হিসেবেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্য, ৩ বাহিনী প্রধান সহ উপস্থিত সবাই মোনাজাত করেন দেশের শান্তি কামনায়। শোষণ আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতিকে গ্লানিমুক্ত করে সাম্য, গণতন্ত্র আর শান্তির নিশ্চয়তায় যিনি প্রতিষ্ঠা করে গেছেন স্বাধীন সার্বভৌম সোনার বাংলা, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চিরভাস্বর এই মহানায়ককে শুধু জন্মবার্ষিকীতেই নয়, শ্রদ্ধায় আর নৈবেদ্যে জাতি তাকে স্মরণ করবে প্রতিদিন, প্রতিক্ষণ। এরপর সমাধি চত্বরেই জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। উন্মোচন করেন গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং এর লোগো, অসচ্ছল পরিবারের হাতে তুলে দেন সেলাই মেশিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে বলেন, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত পালন করা হবে মুজিব বর্ষ হিসেবে। জানান, শিশুদের সুস্থ বিকাশে সরকার নানা মাত্রার পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিশুদের শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা সর্বদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে আধুনিক প্রযুক্তি, কম্পিউটার শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব আমরা তৈরি করে দিচ্ছি। জাতির পিতার দূরদর্শী নেতৃত্বের প্রসঙ্গ ধরে শেখ হাসিনা জানান, জাতিসংঘের ১৫ বছর আগেই শিশু অধিকার আইন প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু। ১৯৭৪ সালে জাতির পিতা এই বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন, এমনকি তখনও জাতিসংঘ শিশু আইন করে নাই। কত দূরদর্শিতা ছিল তার সেই নেতৃত্বে। পরে জন্মবার্ষিকী উপলক্ষে কাব্য নৃত্যগীতি ও ক্ষুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে ফুল দেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপর দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হারিফ জানান, আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের প্রস্তুতি চলছে।
যে স্বপ্ন আমরা জাতির পিতা আমাদের দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব, এটাই আজকে আমাদের অঙ্গীকার হবে। জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে মূল যে আমাদের কর্মসূচিটা হবে, সেই কর্মসূচিতে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কবি সাহিত্যিক তাদেরকে আমরা আমন্ত্রণ জানানো হবে, যাতে এই জাতির পিতার জন্মশত বার্ষিকীটাকে যথাযথ মর্যাদা উদযাপন করা যায়। দেশের বিভাগীয় শহরগুলোতেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। র্যালি, আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান অতিথিরা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউসে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। পরে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। সারা দুনিয়াব্যাপী আজকের এই দিনটি আনন্দের সাথে উদযাপন করছে। বঙ্গবন্ধুর যে কর্ম, বঙ্গবন্ধুর যে চেতনা, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, আদর্শ, সেগুলো নিয়ে আমরা এই বাচ্চাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে খুলনায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেতার ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে টাউন হল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রংপুরের জেলা স্কুল মাঠে বঙ্গবন্ধুর দুর্লভ ৯৯টি ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় লোকনাথ দিঘির পাড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র সেরনি আবাদ সাদিক আব্দুল্লাহ সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া সিলেট, রাজশাহী ও ফেনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। রাউজে জাবিদা ঐশী, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। বাগেরহাটে মায়ের কোল থেকে চুরির ৬ দিন পর শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার। চুরির পরপরই হত্যা করা হয় জানালো পুলিশ। হামলায় নিখোঁজ বাংলাদেশি জাকারিয়াও মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মারা গেলেন ৫ বাংলাদেশি, জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু। আমাদের জাকারিয়া ভুইয়া বলে একজন আমাদের বাঙালি ভাই, তাকে আমরা ট্রেস করতে পারছিলাম না, ওই লিস্টও ছিল না, নামও ছিল না। যে মসজিদে এই গোলাগুলি ঘটনা ঘটছিল সেই মসজিদে ইমাম সাহেব ওনার আমাদের কাছ থেকে ওনার কিছু জাকারিয়া ভুইয়া সাহেবের ছবি নিয়ে শনাক্ত করেছেন যে উনি জাকারিয়া ভুইয়ার লাশ ওই মৃতদের মধ্যে দেখেছেন। তাই আমরা এখন বেসরকারি হয়ে বলতে পারি যে আমাদের মধ্যে যে ৫ জন নিখোঁজ ছিলেন তাদের প্রায় সবাইকেই মৃত ঘোষণা করা হলো বেসরকারিভাবে। আগামীকাল সকাল ১০টা থেকে লাশ হস্তান্তরের এবং ফিউনারেলের কার্যক্রম শুরু হবে। এদিকে ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ২ বাংলাদেশি, চাঁদপুরের মোজাব্বেল ও নারায়ণগঞ্জের ওমর ফারুকের গ্রামের বাড়িতে পরিবারে চলছে মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। দ্রুত নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
পরিবারের মুখ উজ্জ্বল করা চিকিৎসক ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন চাঁদপুর মতলব দক্ষিণের হুরমাইশা গ্রামে মোজাম্মেলের বোন সহ স্বজনরা। 2015 সালে উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যান ডেন্টাল সার্জন মোহাম্মদ মোজাম্মেল। গত শুক্রবার দেশটির ক্রাইস্ট চার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় গুলিতে মারা যান তিনি। অনেক কষ্ট করে এই ছোট ভাইয়েরে পড়ালেখা করাইছি, মানুষের কাছ থেকে ধার দেনা কইরা বাইরে এসএসসি পাস করাইয়া সে ডেন্টাল মার্কসে ভর্তি করাইছি। আমার বাবা মারা গেছে, আমরা তারে কোলো পিঠে করে মানুষ করছি। আমার এই সব হারিয়ে সব কিছু ত্যাগ করে তারে নিউজিল্যান্ড পাঠাইছি, পড়ায় 20 লাখ টাকা এসি লোন করে। মাননীয় সরকারের প্রতি আমার বিনীত নিবেদন, ওনার মরদেহটি যাতে আমরা দ্রুত ওনার ওনার মার এবং ভাইয়ের কাছে যাতে সরকার পৌঁছানোর ব্যবস্থা করেন। এদিকে একই হামলায় নিহত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার ওমর ফারুকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ভাগ্যের চাকা ঘোরাতে 2015 সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানে একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন ফারুক। বাবা হারানো 3 ভাই বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার স্ত্রী সানজিদা জাহান নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন স্বজনরা। এই ছেলেটা এই ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ছেলে, এর বাপ নাই, বাবু মারা গেছে, শুধু সে তার টাকায় এই সংসার চলে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি আমাদের লাশটা যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় 49 জন নিহত হন। এদের মধ্যে 4 জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়। সাবিত সারোয়ার, সময় সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটি হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধারের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রভোস্টের দাবি, সবসময় চাদর মুড়ি দিয়ে থাকায় মেয়েটি সন্তান সম্ভবা হওয়ার খবর তাদের নজরে আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফজিলাতুন্নিসা মুজিব হলের এক শিক্ষার্থীকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হলের একটি কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতকটি উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। তার যে আম্বিলিকাল যে কর্ডটা আছে এটা ছেঁড়া ছিল। আমরা সাথে সাথে দেখার পরে এটাকে আম্বিলিকাল কর্ডটাকে আমরা ক্ল্যাম্প করি এবং কি হচ্ছে মানে পুরো শরীর পরিষ্কার করি এবং অক্সিজেন নিয়ে করি। হ্যাঁ, তো দেখার পরে দেখলাম যে নবজাতকের যে ব্রিদিং একটু ডিফিকাল্টি ছিল, তখন একটু সিপিআর দিই। হ্যাঁ, সিপিআর দিয়ে আমরা সাথে সাথে উন্নতর চিকিৎসার জন্য আমরা হচ্ছে যে যখন দেখলাম অন্তত একটু স্টেবল হয়েছে তখন আমরা হচ্ছে এটাকে এনামে পাঠিয়ে দিই আর কি। এ ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল সুপার এবং ওই রুমের ছাত্রীরা যেটা আমাকে জানালো যে স্যার সে এমনি একটু তার স্বাস্থ্য একটু ভালো, আর সে সবসময় সোয়েটার এবং চাদর পরে থাকতো, যার জন্য তাদের মানে নিকট এটা কখনোই বোধগম্য হয় নাই যে সে প্রেগনেন্ট অবস্থায় আছে। তদন্ত কমিটি গঠন করেছি। রাবিয়া খাতুন তানিয়া আমাদের আবাসিক শিক্ষক, তাকে নেতৃত্বে 10 দিনের মধ্যে তদন্ত শেষে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে এবং তদন্তের ভিত্তি প্রতিবেদনের ভিত্তিতে আমরা আমাদের হল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নিয়ম আছে, শৃঙ্খলা বিধি আছে, সেই বিধিতে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, সাভার। বাগেরহাটে মায়ের কোল থেকে চুরি যাওয়া ঘুমন্ত শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মুরেলগঞ্জের বিশারীঘাট এলাকার একটি শৌচাগার থেকে লাশ উদ্ধার করা হয়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করে পিবিআই। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, অপহরণের পরপরই শিশুটিকে হত্যা করে লাশ একটি শৌচাগারে লুকিয়ে রেখেছে সে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী দুপুরে মুরেলগঞ্জের বিশারীঘাট এলাকার একটি শৌচাগারে থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। গত রোববার রাতে ঘরের জানালার গ্রিল কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে 2.5 মাসের শিশু আবদুল্লাহকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন শিশুর বাবা সোহাগের মোবাইলে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পরিবার। এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামির কাছ থেকে আমরা জানতে পারি যে রাত 4টার সময়, 11ই মার্চ রাত 4টার সময় সে যখন বাচ্চাটাকে নিয়ে বাচ্চার বাসা থেকে যাচ্ছিল এই রাস্তা দিয়ে, তখনই বাচ্চাটা কাঁদছিল, এই জন্য তার মেরে ফেলে, তাদের যাতে কেউ না জানতে পারে। বাচ্চাটাকে মেরে ফেলে এই রাস্তার পাশে একটা টয়লেটের ভেতরে, টয়লেটের স্ল্যাব উঠিয়ে তার ভেতরে গামছা পেঁচিয়ে তার ভিতরে ফেলে রেখে চলে যায়।
বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে রড বোঝাই ক্রেন ছিঁড়ে 2 নির্মাণ শ্রমিক মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় নির্মাণাধীন ওই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে ক্রেন দিয়ে রড উপরে তোলার সময় হঠাৎ করে ছিঁড়ে নির্মাণ শ্রমিকদের ওপর পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির হোসেন ও মোহাম্মদ আসাদুর রহমান নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। আজ দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হতাহতদের প্রত্যেক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলার সময় আরও থাকছে। দ্বিতীয় দফায় 129 উপজেলায় ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। খুলনার উপকূলীয় এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম বেড়িবাঁধ। বিশেষ করে বর্ষা মৌসুমে ওইসব এলাকার অধিকাংশ জায়গায় নদী ভাঙনের কারণে বাস্তুচ্যুত হচ্ছে সাধারণ মানুষ। ঘূর্ণিঝড় আয়লার পর ভেঙে যাওয়া বাঁধ সংস্কার করা হলেও সেগুলো দীর্ঘমেয়াদী স্থায়িত্ব পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলবাসীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে টেকসই বাঁধ নির্মাণ জরুরি। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা অঞ্চলের 5টি উপকূলীয় এলাকার মধ্যে কয়রা ও দাকপ উপজেলা চতুর্দিকে নদীবেষ্টিত। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ 2 নদীকে ঘিরে রেখেছে। দুর্বল বেড়িবাঁধের কারণে বর্ষা মৌসুমে আবহাওয়া বিরূপ হলে পানির চাপে কোথাও কোথাও ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে। উপকূলীয় জনপদের বেশ কিছু জায়গা রূপ নেয় স্থায়ী জলবদ্ধতায়। এসব কারণে ধীরে ধীরে বাস্তুচ্যুতির ঘটনা যেমন বাড়ছে, তেমনি মানুষ হারাচ্ছে কাজের সুযোগ। এলাকাবাসীর দাবি, পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকির অভাব এবং ঠিকাদারদের নিম্নমানের কাজের কারণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ সত্ত্বেও বাঁধগুলো টেকসই রূপ পাচ্ছে না। রাস্তাঘাট দেয় না ভালো করে, তার জন্যই নদী ভাঙন হয়। 1-1.5 মাস 2 মাস বহাল থাকে, তারপরে আর এই রাস্তা থাকে না, ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ডের কাছে যদি আমরা মোবাইল ফোনে কল করি, ওনারা ফোন রিসিভ করেন না, না হলে ঠিকাদারদের বলেন। বেড়িবাঁধটা বড় আকারে করতে হবে, সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, নদী ভাঙনের কারণে লোকালয়ে লবণ পানি ঢুকছে। এতে পরিবেশগত বিভিন্ন সমস্যার মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষ। সঠিকভাবে বাঁধ মেরামত না করার কারণে এখন এই বাঁধগুলো কিন্তু মানুষের জন্য অনেক বেশি পরিবেশের দিক থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাঁধকে প্রশস্ত করা হবে এবং উঁচু করা হবে। তাছাড়া নদীর ইরোশন থেকে রক্ষা করার জন্য আপনার নদীর কাছে প্রতিরক্ষা কাজ করা হবে। খুলনার উপকূলীয় অঞ্চলে 15 লাখ মানুষের বসবাস। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী খুলনা উপকূলে প্রায় 700 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ। দুর্বল এই বেড়িবাঁধের কারণে প্রায় নদী ভাঙনের কবলে পড়ে গৃহহীন হচ্ছে এখানকার সাধারণ মানুষ। সংকুচিত হচ্ছে কর্মসংস্থান। অবিলম্বে এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন খুলনা উপকূলবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের 129টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল। এরই মধ্যে ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে। ভোট গ্রহণ নির্বিঘ্ন রাখতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। সিলেটের উপজেলাগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জামাদি। প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। দ্বিতীয় ধাপে সিলেটের 12টি উপজেলা পরিষদ নির্বাচন সোমবার অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে 59 জন, ভাইস চেয়ারম্যান পদে 76 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইবান্ধায় রোববার দুপুরে প্রত্যেক উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। এরই মধ্যে নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও 13 প্লাটুন বিজিবি এবং 25 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে স্ট্রাইকিং ফোর্স টহল শুরু করেছে। উপজেলা উপলক্ষে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ভালো আছে। আমাদের পর্যাপ্ত পুলিশ রয়েছে, আমাদের র্যাব আছে, আমাদের 13 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট, আমাদের স্থানীয় ম্যাজিস্ট্রেট আছে এবং বাহির থেকেও আমাদের প্রায় সব মিলে 25 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। স্বাভাবিক পরিস্থিতি ভালো। আমরা আশা করছি 18 তারিখে একটা ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
রোববার বেলা 12টা থেকে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেয় উপজেলা প্রশাসন। সোমবার ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা পরিষদ নির্বাচনে 9,95,954 জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এছাড়া সোমবারের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের হিলি সহ বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জয়পুরহাটে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 8 জন। গতরাতে কালাই উপজেলার মুসলিমগঞ্জ বাজারে ঘটনা ঘটে। পুলিশ জানায় 10ই মার্চ উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন বিজয়ী হওয়াকে কেন্দ্র করে উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলীর লোকজনের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জের ধরে গতরাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিলনের 2 সমর্থক মারা যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত 8 জনকে উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ধারণ ক্ষমতা 4 জন হলেও চট্টগ্রামে 3 চাকার রিম্যাক্সিমা চলছে 11 থেকে 13 জন যাত্রী নিয়ে। আমদানির পর অবৈধভাবে পেছনে বাড়ানো হয় 4টি আসন। পরে বিআরটিএ থেকে নাম পাল্টে অটো টেম্পো নামে নিবন্ধন নিয়ে যুক্ত করা হয় গণপরিবহনে। এ বাহনে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে বাড়ছে দুর্ঘটনা আর ঝুঁকি। অভিযোগ রয়েছে বিআরটিএ আর পুলিশের মদদে সড়ক মহাসড়কে দাপিয়ে চলছে এসব পরিবহন। শাখাওয়াত টিপুর ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। নিয়ম নীতির তোয়াক্কা না করে সারি সারিভাবে দাঁড়িয়ে থাকা 3 চাকার এই রিম্যাক্সিমা চলছে চট্টগ্রাম শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউ মার্কেট পর্যন্ত। বিদেশ থেকে আমদানির পর চালকসহ 4 জন নিয়ে চলার কথা, কিন্তু অবৈধ পন্থায় পেছনে আরও 4টি আসন বাড়িয়ে বেপরোয়াভাবে চলছে 10 থেকে 13 জন যাত্রী নিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির বাইরে শরীর বের করে ঠাসাঠাসি করে চলছে এসব গাড়ি। আবার মাঝপথে বাদর ঝোলা করে নেওয়া হয় আরও 2 জন যাত্রী। পিছনে বসে 4 জন, সামনে বসে 4 জন, 8 জন, সামনে 2 জন, 10 জন, ড্রাইভার 1 জন, 11 জন যাত্রী। কি জন্য 3 জন বসালে বরাবর ফিলাপ, 4 জন বসালে 1 জন অর্ধেক বাইরে থাকে। শুধু নগরে নয়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলছে 3 চাকার এই পরিবহন। আদালতে নিষেধাজ্ঞার পর কিভাবে চলছে এমন প্রশ্নের জবাবে চালকরা জানান বিআরটিএ আর পুলিশকে ম্যানেজ করে চলছে গাড়ি। পুলিশ প্রশাসনের জন্য লাইনম্যানে নিতেছে ডেলি 100 টাকা করে, মালিককে 800 টাকা দিই। মালিককে যতজন বলতেছে আমি ততজন নিতেছি। তবে পুলিশ বলছে এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে জরিমানা আর অভিযান অব্যাহত আছে। এই সমস্ত গাড়ি একবার মামলা হওয়ার পরে টোটাল একদম ডাম্পিং এ নিয়ে স্ক্র্যাপ করে ফেলতে পারবো। আইন যদি এরকম করা যায় তাহলে যদি গোড়া থেকে সমাধান হয়। এসব গাড়ি গণপরিবহনের জন্য ঝুঁকি উল্লেখ করে বিআরটিএ ও পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ এই নগরবিদের। এই ধরনের গণপরিবহন কখনোই কাম্য না, এগুলো অচিরেই এগুলো পরিবর্তে আমরা সুশৃঙ্খল একটা বাস র্যাপিড ট্রানজিট চাই। বিআরটিএ এবং প্রশাসনের সহায়তায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা ও আন্দরকিল্লা সহ বিভিন্ন সড়কে চলছে 1000-এর বেশি রিম্যাক্সিমা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝালকাঠিতে সড়কের সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় এই মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে এর ঠিকাদার নিম্নমানের সামগ্রী এবং পাথরের পরিবর্তে ইট ব্যবহার করে দায়সারাভাবে কাজ করছে বলে অভিযোগ করেন বক্তারা। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আবারও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের খবর। সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। আনন্দ র্যালি, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে উদযাপন করা হয় মহান নেতার জন্মবার্ষিকী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সকালে যশোর শহরে র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য সহ শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুর প্রেস ক্লাবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সহ অনেকে।
চাঁদপুরে জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে জন্মবার্ষিকী পালন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন শিক্ষামন্ত্রী সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঝিনাইদহে ঢোলবাদ্যের তালে তালে র্যালিতে অংশ নেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ অনেকে। পরে ডিসি কোর্ট চত্বরে শতকণ্ঠে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ পাঠ করে ক্ষুদে শিক্ষার্থীরা। ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া নাটোর, মেহেরপুর, মাগুরা, পঞ্চগড়, লালমনিরহাট, চুয়াডাঙ্গা সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হয় জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সাবিত সারোয়ার, সময় সংবাদ। দেশের দক্ষিণে শিগগিরই চালু হতে যাচ্ছে আরও 2টি মৎস্য অবতরণ কেন্দ্র। এতে একদিকে মৎস্যজীবীরা পাবেন মাছ বেচা কেনার উপযুক্ত পরিবেশ, অন্যদিকে সরকার পাবে কোটি কোটি টাকার রাজস্ব। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সমুদ্র কাছে হওয়ায় মাছ ধরার মৌসুম না হলেও সমুদ্রগামী মাছ ধরা ট্রলারের ভিড় থাকে সারা বছর শিববাড়িয়া খালটির দুপাশে। আর মৌসুমে মাছ বিক্রি করতে প্রতিদিন শত শত ট্রলার আসে এখানে। তাই একটি নয়, খালটির দুপাশে 2টি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। এতে করে সমুদ্র থেকে ধরা মাছ নিয়ে জেলেদের ঘুরতে হবে না বিভিন্ন আড়ত বা পাইকারদের কাছে। সব আড়তদার ও পাইকাররা থাকবেন একই ছাদের নিচে। চালু হলে আপনার বরিশালের ঢাকার পশ্চিম এলাকার পাঠিয়ে যাবে। কেন্দ্রটা হইলে যে পাইকার বেশি থাকবে, আমাদের মাছ আরো বেশি দামে বিক্রি করতে পারবো আমরা। সব আরদের পাইকার পত্র সব একখানে পাওয়া যাবে, বেচা কিনার ডাক ভালো হইবে। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। তাদের মতে রাজস্ব আদায় করা হলে এখান থেকে মুখ ফিরিয়ে নেবে জেলেরা। টোল ছাড়া বিক্রি করে, তারা তো হঠাৎ করে বিক্রি করতে চাইবে না, আর বিক্রি করলে তারা টোল ধরলে তারা তো উচ্ছৃঙ্খল করবে, তারা টোলও দিতে চাইবে না। তারপর তো এটা আমাদের ব্যবসা অনেক সময় বন্ধ হয়ে যাইতে পারে। যখন বিএফডিসি চালু হবে তখন আর কি আমাদের এই আলিপুর বহিপুর বেচবে না। নির্মাণাধীন অবতরণ কেন্দ্র দুটিতে ট্রলার ভেড়ার জন্য পল্টুন, 2টি করে মাছ বিক্রি ও 1টি করে মাছ প্যাকেট করার জন্য টলঘরের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকি অফিস, কোয়ার্টার ভবন ও রাস্তা নির্মাণ কাজ। আগামী মৌসুমেই অবতরণ কেন্দ্র দুটি চালু করা যাবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা গাঁথনি শুরু করছি, আপনার অফিসের জন্য হয়তো আমরা 2-1 দিনের ভিতরে শুরু করব, আর ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আমাদের গাঁথনি প্রায় কাজ শেষ হয়ে যাবে। কর্তৃপক্ষ সবাই আগ্রহী আর কি, আমরা আশাবাদী এই বছর আমরা কার্যক্রম শুরু করব আর কি। পার্শ্ববর্তী জেলা বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রতি বছর প্রায় 2 কোটি টাকার রাজস্ব আদায় করে সরকার। তবে এখানে আরও বেশি ট্রলার আসায় 7 থেকে 8 কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে ধারণা করা হচ্ছে। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। সকালে শহরের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম জানান, সকালে পঞ্চগড় থেকে একটি ট্রেন সান্তাহারের দিকে যাচ্ছিল। ট্রেনটি স্টেশন রোড এলাকায় পৌঁছলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কাটা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকীতে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন। নতুন প্রজন্মের মাঝে জাতির জনক শেখ মুজিবের আদর্শ ছড়িয়ে দেওয়ার তাগিদ। ক্রাইস্টচার্চ হামলায় নিখোঁজ বাংলাদেশি জাকারিয়াও নিহত হয়েছেন, জানালেন মসজিদের মুয়াজ্জিন। এ নিয়ে মারা গেলেন 5 বাংলাদেশি। আজ থেকে শুরু লাশ হস্তান্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার। হাসপাতালে নেয়ার পর মৃত্যু। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং খুলনার উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা ও ভাঙনে উদ্বাস্ত স্থানীয়রা। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।